ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স উইথ সজল। আজকে আমরা মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের ভৌতবিজ্ঞানের পেজ নাম্বার 175 এর 1 নম্বরের কোশ্চেনগুলো সলভ করব। তো আমাদের ফার্স্ট কোশ্চেনটা বলছে যে ওজোন স্তরের পক্ষে সবচেয়ে ক্ষতিকর উপাদান হলো, তো এখানে এর অ্যান্সার হবে সিএফসি। আর তারপরে বলছে যে কোনো প্রদত্ত কোন লেখচিত্রটির প্রকৃতি সরলরৈখিক নয়। তো আমরা এটা জানি যে পি ভার্সেস বি এই যে লেখচিত্রটা হয় সেটা আমাদের এইরকম হয় দেখতে। এদিকে পি এদিকে বি আছে, তার মানে আমাদের এই যে লেখচিত্রটা আছে সেটা আমাদের সরলরৈখিক হবে না, তার মানে অ্যান্সার হবে অপশন সি। তারপরে কোশ্চেনটা বলছে যে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব 8 এসটিপিতে 4 গ্রাম ভর বিশিষ্ট ওই গ্যাসের আয়তন কত হবে। তো গ্যাসটার বাষ্প ঘনত্ব ডি আমাদের বলা আছে 8, তাহলে ওর আণবিক ভর হবে 2d, মানে 2 × 8 অর্থাৎ 16, তাহলে ওর গ্রাম আণবিক ভর হলো 16 গ্রাম। এখন আমাদের বলেছে এসটিপিতে 4 গ্রাম ভর বিশিষ্ট ওই গ্যাসের আয়তন কত হবে। তো এটা মানে আমাদের 1 মোল গ্যাস, তাহলে এসটিপিতে 16 গ্রাম গ্যাসের আয়তন হয়, মানে 1 মোল গ্যাসের আয়তন আমাদের 22.4 লিটার হয়। তাহলে এসটিপিতে 1 গ্রাম গ্যাসের ভর হবে আমাদের 22.4/16, আর এসটিপিতে আমাদের 4 গ্রাম গ্যাসের ভর হবে 22.4/16 × 4, তাহলে 4 কাটলো, তাহলে এখান থেকে আসছে আমাদের 4 × 5 = 20.424, মানে 5.6 লিটার। তো এখানে আমাদের কোশ্চেনের অপশন অনুযায়ী অপশন ডিটা অ্যান্সার হবে। তারপর বলছি নিম্নোক্ত পদার্থগুলির মধ্যে কোনটি তাপ পরিবাহিত সর্বোচ্চ, রূপো, তামা, হিরে, অ্যালুমিনিয়াম। তো এর অ্যান্সার হবে হিরে। তারপরে বলছে যে একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, নিচের কোন বস্তু দূরত্বের জন্য একে বিবর্ধক কাজ হিসেবে ব্যবহার করা যাবে। তো একটা উত্তল লেন্সকে যদি বিবর্ধক কাজ হিসেবে ব্যবহার করতে হয় তাহলে আমাদের বস্তুটাকে ওই উত্তল লেন্সের আলোক কেন্দ্র ও ফোকাস দূরত্বের মধ্যে রাখতে হবে। তাহলে এক্ষেত্রে আমাদের এই 4টে অপশনের মধ্যে যার মানটা আমাদের এই ফোকাস দূরত্ব দৈর্ঘ্য অর্থাৎ 10 সেন্টিমিটার থেকে কম হবে সেটাই আমাদের অ্যান্সার হবে। তো ফার্স্টে বলছে 15 সেন্টিমিটার, তারপরে 7 সেন্টিমিটার বলছে, যেটা আমাদের 10 সেন্টিমিটার অর্থাৎ লেন্সের ফোকাস দৈর্ঘ্য থেকে কম, তাহলে আমাদের এই অপশন বিটা অ্যান্সার হবে। তারপর বলছে অস্বচ্ছ কোনো বস্তু বর্ণ সৃষ্টি হয় প্রতিফলনে, প্রতিসরণে, বিচ্ছুরণে, বিক্ষেপণে। তো অস্বচ্ছ কোনো একটা বস্তুর উপরে যদি আলোক রশ্মি এসে পড়ে তাহলে সেই বস্তুটাকে আমরা দেখতে পাবো, কারণ ওই বস্তুটা আমাদের কি করছে, ওই আলোক রশ্মিগুলোকে কিছুটা শোষণ করছে আবার কিছুটা প্রতিফলিত করে দিচ্ছে। তো তার ফলে কিন্তু ওই বস্তুটার বর্ণটাকে আমরা বুঝতে পারছি। তাহলে আমরা এখানে বলতে পারি অস্বচ্ছ কোনো বস্তুর বর্ণ সৃষ্টি হয় প্রতিফলনে। এরপর বলছে নিম্নলিখিত কোন আধানের মানটি বাস্তবে সম্ভব। 0.06 × 10⁻19, 1.9 × 10⁻19 কুলম, 3.2 × 10⁻19 কুলম, আর 4.2 × 10⁻19 কুলম। তো এখানে এই 4টে অপশন দেওয়া আছে এবিসিডি করে, এটা সি, এটা হলো ডি। তো এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যদি আমাদের কোনো একটা বস্তুতে আধানের পরিমাণ একটা ইলেকট্রনের আধানের পূর্ণ সংখ্যার গুণিতক হয় তাহলে সেই পরিমাণ আধানটা ওই বস্তুতে থাকা সম্ভব। তাহলে এখানে দেখতে হবে এই 4টে অপশনের মধ্যে কোনটা আমাদের ই অর্থাৎ ইলেকট্রনের আধান মানে 1.6 × 10⁻19 কুলম্বের পূর্ণ সংখ্যার গুণিতক হচ্ছে। তো আমরা এখান থেকে সরাসরি দেখতে পাচ্ছি যে এই 1.6 × 10⁻19 এর পূর্ণ সংখ্যার গুণিতক হচ্ছে 3.2 × 10⁻19, কারণ এটাকে 2 দিয়ে গুণ করলে আমাদের এটাই আসে। 16কে 2 দিয়ে গুণ করলে 3.2 আসবে, মানে 1.6 আছে, তাহলে 3.2 আসলো × 10⁻19 কুলম। তাহলে এই অপশন সিটাই আমাদের অ্যান্সার হবে। এরপরে বলছে যে যান্ত্রিক শক্তি
থেকে তড়িৎ শক্তি রূপান্তরের যন্ত্র হলো ডিসি মোটর, ট্রান্সফরমার, গ্যালভানোমিটার, এসি জেনারেটর। তো এর অ্যান্সারটা হবে এসি জেনারেটর, মানে অপশান ডি। তারপরে বলছে কোনো তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটা রশ্মি হলো ইলেকট্রনের স্রোত, প্রোটনের স্রোত, নিউট্রনের স্রোত, তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তো এটা হয় আমাদের ইলেকট্রনের স্রোত, তার মানে অপশান এটা অ্যান্সার হবে। তারপরে বলছে পর্যায় সারণীর কোনো শ্রেণী বরাবর যেটির পরিবর্তন হয় না সেটি হলো আয়নন বিভব, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, যোজক, ইলেকট্রন সংখ্যা। তো অপশান ডিটা আমাদের সঠিক অ্যান্সার হবে। তারপরে বলছি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জলীয় দ্রবণে উপস্থিত থাকবে কেবল আয়ন ও অণু উভয়, কোনটিই নয়। তো যেহেতু মৃদু তড়িৎ বিশ্লেষ্য, তার মানে এখানে ওই তড়িৎ বিশ্লেষ্যটা কিছুটা পরিমাণে আয়নিত হবে আর কিছুটা ওর অণুর অস্তিত্ব বজায় রাখবে। তার ফলে আমরা আয়ন এবং অণু উভয়কেই এই দ্রবণের মধ্যে দেখতে পাবো। তার মানে অপশান সিটা অ্যান্সার হবে। তারপরে কোশ্চেনটা বলছে যে কোন ধাতু জোটটি ব্রোঞ্জ ও কাঁসা উভয় সংকর ধাতুতে বিদ্যমান। তো ফার্স্ট অপশন বলছে লোহা নিকেল, তারপরে কপার টিন, জিঙ্ক কপার আর লোহা টিন। তো এখানে কপার ও টিন এইটাই আমাদের ব্রোঞ্জ এবং কাঁসা উভয়ই বর্তমান, তার মানে অপশন বিটা অ্যান্সার হবে। তারপরে বলছে ইথাইল অ্যালকোহলের নিরুদনে কোনটি উৎপন্ন হয়? CH4, C2H2, C2H4, C3H6। তো এখানে ইথাইল অ্যালকোহলের সংকেত হলো CH3, CH2OH। এটাকে আমরা যদি বন্ড দিয়ে দেখাই তাহলে কি হবে? এটাই 3টে হাইড্রোজেন পরমাণু আছে এই কার্বনে, আর এখানে 2টো হাইড্রোজেন আছে এবং একটা OH গ্রুপ আছে। এখন আমাদের বলেছে ইথাইল অ্যালকোহল নিরুদন করতে, অর্থাৎ এর থেকে জল বের করতে হবে। তো জল আমরা এই কার্বন পরমাণু থেকে OH নিলাম আর পাশের কার্বন পরমাণু থেকে একটা হাইড্রোজেন নিলাম, নিয়ে জল বের করে দিলাম। তাহলে কি হবে? এইটা থেকে আমাদের এই কার্বন পরমাণুতে একটা ডবল বন্ড চলে আসবে এবং এখানে 2টো হাইড্রোজেন পড়ে থাকলে লিখে দিলাম, এখানেও আমাদের 2টো হাইড্রোজেন পড়ে আছে। তাহলে এটা তৈরি হয়ে গেল আমাদের ইথিলিন, তার মানে এর সংকেত হলো C2H4। তো আমাদের কোশ্চেন অপশন অনুযায়ী অপশন সিটা অ্যান্সার হবে। এবার আমাদের নেক্সট কোশ্চেন বলছে কিটোন যৌগের কার্যকরী গ্রুপ কোনটি? তো CO গ্রুপটা কিটোনের কার্যকরী গ্রুপ হয়, তার মানে অপশন ডিটা অ্যান্সার হবে। তারপর বলছে বায়োগ্যাসের প্রধান উপাদান কি? তো বায়োগ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। নেক্সট, বায়ুমণ্ডলের কোন স্তর জলবায়ু নিয়ন্ত্রণ করে? তো বায়ুমণ্ডলে ট্রোপোস্ফিয়ার আমাদের জলবায়ু নিয়ন্ত্রণ করে। তো 2.2 এর অ্যান্সারটা হবে ট্রোপোস্ফিয়ার। নেক্সট, এর অথবা বলছে যে সূর্য ড্যাশ রশ্মির জন্য সূর্যালোকের ড্যাশ রশ্মির জন্য সোলার কুকার কাজ করে। তো ইনফ্রারেড, যেটাকে আমরা IR বলতে পারি। তো তারপর একটা বলছে PV = nRT সমীকরণে কোনটি ধ্রুবক হয়? তো এখানে আমাদের এই R এটা ধ্রুবক হয়, তার মানে আমাদের সার্বজনীন গ্যাস ধ্রুবক যেটা ক্যাপিটাল R ওইটা ধ্রুবক রাশি হয়। তারপরে বলছে -273°C উষ্ণতায় গ্যাস অণুগুলির গতিবেগ 0 হয়। তো এটা সত্য না মিথ্যে জানতে চাইছে। তো আমরা জানি গ্যাস অণুগুলির গতিবেগ যদি v হয় সেটা সমানুপাতিক √T, অর্থাৎ কেলভিন স্কেলে যে উষ্ণতাটা হয় তার সাথে সমানুপাতিক হয়। এখন -273°C মানে -273 সাথে আমাদের 273 যোগ করতে হবে, তাহলে এত কেলভিন হয়ে যাবে। তো এটা মানে 0 কেলভিন হচ্ছে, তার মানে ক্যাপিটাল T এর মানটা হচ্ছে 0 কেলভিন, অর্থাৎ বিটা আমাদের 0 হয়ে যাচ্ছে। তার মানে এই যে বিবৃতিটা দিয়েছে সেটা আমাদের সত্য, তার মানে এটা সত্য হবে। নেক্সট কোশ্চেনটা বলছে যে উষ্ণতা বৃদ্ধিতে ধাতব পরিবাহিতা কিরূপে বৃদ্ধি পায়? আমাদের উষ্ণতা বৃদ্ধিতে ধাতব পরিবাহিতা অ্যাকচুয়ালি হ্রাস পায়। তো সেক্ষেত্রে আমাদের বলতে হবে যে সরল রৈখিকভাবে, বা আরেকটু ভালোভাবে বললে প্রায় সরল রৈখিকভাবে হ্রাস পায়। এটাই আমাদের অ্যান্সার হবে। আমরা লিখতে পারি প্রায় সরল রৈখিকভাবে, এটা অ্যাকচুয়ালি হ্রাস পায়, কখনোই বৃদ্ধি পায় না পরিবাহীর ক্ষেত্রে। তো এর পরের কোশ্চেনটা বলছে যে দুই মাধ্যমের
এর অথবা আছে একটা, অথবায় বলছে তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য। তো তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ওই তরলের নিজস্ব বৈশিষ্ট্য হয়, তার মানে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আমাদের অ্যান্সার হবে। তারপরে বলছে যে দুই মাধ্যমে প্রতিসরণের সময় লম্ব আপাতনের ক্ষেত্রে আলোক রশ্মির কৌণিক চ্যুতি কত হয়। তো লম্ব আপাতনের ক্ষেত্রে কৌণিক চ্যুতি সর্বদা আমাদের 0 হয়, তার মানে এর অ্যান্সারটা হবে 0। এর অথবা বলছে ড্যাশ লেন্স সর্বদাই অসৎ বিম্ব গঠন করে। তো অবতল লেন্স আমাদের সবসময় অসৎ বিম্ব গঠন করে, তাহলে উত্তর হবে অবতল লেন্স। এরপর আমাদের বলছে যে শূন্যস্থানে অতিবেগুনি রশ্মির বেগ কত। তো অতিবেগুনি রশ্মি আমাদের তড়িৎচুম্বকীয় তরঙ্গ, অর্থাৎ আলো যে গতিবেগে গতিশীল হয় সেই গতিবেগ নিয়ে চলে। তো সেটা হয় আমাদের 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এর অ্যান্সার হয়ে যাবে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তারপরে বলছে যে ফিউজ তারকে মূল বর্তনীর সাথে শ্রেণী সমবায় যুক্ত করা হয়, সত্য না মিথ্যা লেখো। তো অবশ্যই ফিউজ তারকে আমাদের মূল বর্তনীর সাথে শ্রেণী সমবায় যুক্ত করা হয়, তার মানে এটা সত্য হবে। তারপর বলছে বিভব পড়বে দেখোই লেগে রোধ অর্ধেক করলে কোনো পরিবাহীর প্রবাহমাত্রার কিরূপ পরিবর্তন ঘটবে। তো এখানে অঙ্কটা করার জন্য আমাদের ওহমের সূত্র কাজে লাগবে। ওহমের সূত্র অনুযায়ী আমরা জানি V = IR হয়। এখন আমাদের কোশ্চেনে বলেছে যে বিভব প্রভেদ অর্থাৎ V আমাদের অপরিবর্তিত আছে, মানে ভিটা ধ্রুবক। এখন আমরা রোধ অর্থাৎ আরকে কী করছি, অর্ধেক করছি, তার মানে আরটা আমাদের R/2 হয়ে গেল। তাহলে এক্ষেত্রে আমাদের প্রবাহমাত্রায় কীরূপ পরিবর্তন হবে, মানে আইটা যদি I' হয়ে যায় তাহলে I' কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো এখান থেকে আমরা এই সমীকরণটা থেকে এটা লিখতে পারি যে যেহেতু বিভব প্রভেদ সমান, তাহলে বাঁদিকে আমরা দুটোই V লিখছি, আর ডান দিকে একটা I × R হলো। আরেকটার ক্ষেত্রে I' এটা আমাদের বের করতে হবে, এবং রোধ হয়ে গেছে সেকেন্ড কেসটাতে R/2। তাহলে VV কেটে গেল, আর কেটে গেল, এই দুটো উপরে উঠে গেলে আমাদের 2I/I' হয়ে গেল। এবার কোনাকুনি গুণ করলে আমাদের আসছে I' = 2 × I, তার মানে প্রবাহ মাত্রা আমাদের দ্বিগুণ হয়ে যাচ্ছে। তো এটাই অ্যান্সার হবে। তারপরে কোশ্চেনটা বলছে যে এর অথবা BOT কোন ভৌত রাশির একক। তো BOT আমাদের তড়িৎ শক্তির একক। এর উত্তর হবে তড়িৎ শক্তি। তারপরে কোশ্চেনটা বলছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে বলেছে। ফার্স্টে বলছে একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু, তো এটা আমাদের ম্যাগনেসিয়াম, তার মানে অপশান ডি হলো। তারপরে বলছে অ্যামালগামের সর্বদাই একটি উপাদান থাকে, সেটা হয় মার্কারি অর্থাৎ পারদ, মানে Hg, তো এখানে সি হবে। তারপর বলছে বক্সাইট থেকে নিষ্কাশিত হয় অ্যালুমিনিয়াম, তার মানে অপশান এ হবে। পিতল ও ব্রোঞ্জ উভয়ই উপস্থিত থাকে কপার, তার মানে বি হবে। তারপর বলছে একটি সমযোজী যৌগের নাম করো যেটি জলীয় দ্রবণে আয়নীয় যৌগ হিসেবে আচরণ করে। তো এটা হবে আমাদের হাইড্রোজেন ক্লোরাইড। তো পুরো নামটাই লিখবি, আমি এখানে সংকেতটা লিখে দিলাম HCl। এবার বলছে এর অথবা CaO যৌগটিতে আয়নীয় বন্ধন দেখা যায়। তো এটা অবশ্যই আমাদের সত্য হবে। তারপরে 2.13 বলছে একটি ক্ষারীয় মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম লেখো। তো ক্ষারীয় মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম হবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তো এর সংকেত হয় NH4OH। এর পুরো নামটাই লিখে দেবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এরপর বলছে NaCl এর জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে ড্যাশ উৎপন্ন হয়। তো ক্যাথোডে আমাদের সোডিয়াম উৎপন্ন হয়, এখানে দেখা যাচ্ছে না, পাশে লিখে দিলাম সোডিয়াম Na। এরপর বলছে অথবা অ্যানোড মাডে পাওয়া যায় এমন একটি ধাতুর নাম করো, সেটা হলো প্ল্যাটিনাম, গোল্ড, এগুলো সব পাওয়া যায়। তো এখানে প্ল্যাটিনাম লিখলাম, আমি সংকেতটা লিখেছি, পুরো নামটা লিখে দেবে। এবার বলছে পরীক্ষাগারে অ্যামোনিয়া প্রস্তুতিতে কোন ক্লোরাইড যৌগটি ব্যবহার করা হয়। তো এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড দেখতে পাই আমরা NH4Cl।
এরপর বলছে যে এর অথবা সালফিউরিক অ্যাসিডের শিল্প উৎপাদনে অনুঘটক হিসেবে কি ব্যবহার করা হয়। তো সালফিউরিক অ্যাসিডের শিল্প উৎপাদনে আমরা অনুঘটক হিসেবে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড ব্যবহার করে থাকি, যার সংকেত হয় V2O5। তো এর পুরো নামটা লিখবে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড। তারপরে কোশ্চেনটা বলছে জার্মান সিলভারের পরিমাণ কত। তো জার্মান সিলভারে আমাদের কোনো সিলভারই থাকে না, তো তার মানে এর পরিমাণ হবে 0। তারপর বলছে যে আত্মঘাতী অ্যানোড হিসেবে কোন ধাতু ব্যবহার করা হয়। তো আত্মঘাতী অ্যানোড হিসেবে আমরা ব্যবহার করে থাকি জিঙ্ক, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এগুলো মানে অতিরিক্ত সক্রিয় যে ধাতুগুলো হয় সেগুলো, অ্যালুমিনিয়াম এইগুলো। এবার বলছে CH3CH2OH এর একটি সমবয়বের গঠন সংকেত লেখো। তো CH3 তো আমাদের বলেছে CH3CH2OH এর সমবয়বের গঠন লিখতে বলেছে। তো এখানে আমাদের তাহলে এর সমবয়বটা হয় আমরা জানি ডাইমিথাইল ইথার। গঠন সংকেতটা চেঞ্জ হয়ে যায় আর আমাদের বাদবাকি যে সাধারণ সংকেত সেটা সেম থাকে। তাহলে এখানে দুটো কার্বন ছিল, দুটো কার্বন আছে, টোটাল 3টে, 2টো 5টা, একটা 6টা হাইড্রোজেন ছিল, তাহলে 6টা হাইড্রোজেন আছে আর একটা অক্সিজেন আছে। তাহলে এইটা হবে ডাইমিথাইল ইথারই হবে আমাদের গঠনগত সমবয় CH3CH2OH। এরপরের অথবা বলছে যে CH3CH2COOH এর ইউপ্যাক নাম লেখো। অথবা CH3CH2COOH। তো এখানে আমাদের 3টে কার্বন পরমাণু আছে, তার মানে এখানে আমাদের প্রোপ চলে আসবে, আর যেহেতু COOH গ্রুপ আছে সেই কারণে ওইক অ্যাসিড কথাটা যোগ হবে, তাহলে এটা হবে প্রোপানোইক অ্যাসিড। এরপরের কোশ্চেনটা বলছে যে ননস্টিকের বাসনপত্র তৈরিতে কোন পলিমারটি ব্যবহার করা হয়। তো এক্ষেত্রে ব্যবহার করা হয় টেফলন। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।